হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল বেঙ্গল এডুকেটার্স। আজকে আমি ইতিহাসের প্রতিরোধ ও বিদ্রোহ চ্যাপ্টারের আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। তবে আজকের আলোচনার বিষয়বস্তু একটু ভিন্ন রকমের হবে। এক কথায় কারণগুলো তো জানবো, তার পাশে ইম্পর্টেন্ট একটা কোশ্চেন আলোচনা করব। সেটা হচ্ছে বাংলায় তিতুমিরের নেতৃত্বে যে ওহাবি আন্দোলন হয়েছিল সেটা অ্যাকচুয়াল কী ছিল। ওহাবি আন্দোলনটা এই সম্বন্ধে আমরা পুরোপুরিভাবে জেনে নেব। দেখো, তিতুমিরের নেতৃত্বে যে এই ওহাবি আন্দোলনের কথা জানার আগে জেনে নিতে হবে ওহাবি কথাটা কোথা থেকে এলো। তো মনে রাখো, এই ওহাবি আন্দোলনের সাথে একজন আরব বণিক বা আরব একজন জৈনকের নাম কিন্তু জড়িত আছে। কি নাম? আব্দুল বিন ওহাব। এই আব্দুল বিন ওহাব বা আব্দুল ওহাব নামে একজন লোক, তিনি চেয়েছিলেন যে পুরোপুরি আরব দেশটাকে শাসন করবে মোহাম্মদ প্রদর্শিত পথ অনুযায়ী। মানে বুঝতে পারলাম, হযরত মোহাম্মদ যে পথটা দিয়ে গেছেন আমাদের, হযরত মোহাম্মদ যে পথটা দিয়ে গেছে কোরআনের মাধ্যমে, সেটাকে অবলম্বন করে চলার জন্য কিন্তু তোমার প্রথম চেষ্টা করে আব্দুল বিন ওহাব, যে ছিল মক্কাবাসী। এর নাম অনুযায়ী কিন্তু এই আন্দোলনের নাম দেওয়া হয়েছে ওয়াহাবি আন্দোলন। ওয়াহাবি শব্দের অর্থ মনে রাখবা নবজাগরণ, মানে পুনরায় কুসংস্কার দূর করে একটা শুদ্ধ সমাজ গড়ে তোলা। বুঝতে পারলা? এই হলো ওহাবি আন্দোলন। আচ্ছা, এবার আমরা জানবো যে অ্যাকচুয়াল যে এই ওহাবি এর সাথে আন্দোলন কথাটা কেন যুক্ত হলো। তো দেখো, এই ওহাবি আন্দোলনের ভারতে প্রথম এই ওহাবি আন্দোলন শুরু করে ওয়ালিউল্লাহ। কে? ওয়ালিউল্লাহ এবং তার পুত্র আজিজ। বুঝতে পারলা? তবে সাধারণভাবে ভারতে এই ওহাবি আন্দোলনের জনক কিন্তু বলা হয় শের সৈয়দ আহমেদ খানকে, তাই না? শের সৈয়দ আহমেদ খানকে ওহাবি আন্দোলনের জনক বলা হয় ভারতের, কিন্তু মেইনলি প্রতিষ্ঠাতা বা সূচনা করেছিলেন কিন্তু ওয়ালিউল্লাহ। বুঝতে পারলা? এবং তার পুত্র আজিজ। এই ভারতে এই আন্দোলনটা শুরু হলেও কিন্তু শুধুমাত্র ভারতের কয়েকটা অঞ্চলে কিন্তু স্থিমিত থাকেনি, বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়েছিল। যেমন বাংলাতে ওহাবি আন্দোলন যথেষ্ট ভূমিকা অর্জন করেছিল। বুঝতে পারলা? বাংলায় ওহাবি আন্দোলন যথেষ্ট ভূমিকা পালন করেছিল, কারণ বাংলায় এই ওহাবি আন্দোলনকে নেতৃত্ব দেওয়ার জন্য একজন নেতা ছিলেন, যার নাম হলো তিতুমির বা মীর নিসার আলী। অ্যাকচুয়াল ব্যাপারটা কি হয়েছিল দেখো, 1822 সাল নাগাদ তিতুমির মক্কা থেকে হজ করে আসার পর মক্কায় যখন দেখতে পেল যে সেখানে ওহাবি ভাবধারা প্রচলিত, এক কথায় সমস্ত কিছু নীতি নিয়ম কানুন তৈরি হচ্ছে কোরআন থেকে, সেক্ষেত্রে তার মনেও ভাবনা জাগলো যে পুরোপুরি দেশটাকে, পুরোপুরি বাংলাটাকে সেই নীতি অনুযায়ী চালাবে। কে? এই তিতুমির বা মীর নিসার আলী। কিন্তু তার এটা ভাবনা ছিল, তিনি ভেবেছিলেন যে এটা করবেন, কিন্তু করার পরিবর্তে এসে যখন নতুন করে অ্যাটেম্প করছে যে হ্যাঁ এইভাবে আমি নীতি অনুযায়ী চালাবো, তখন কিন্তু বিভিন্ন বিদ্রোহের মুখে তাকে পড়তে হয়েছিল। তো আমরা জেনে নিই কী হয়েছিল। এই মীর নিসার আলী চাইছিলেন পুরোপুরি বাংলাকে মোহাম্মদ প্রদর্শিত পথ অনুযায়ী পরিচালনা করতে। তিনি সেটা শুরুও করেছিলেন। এমনকি পুরোপুরি যে প্রথম যে আন্দোলনটা শুরু করেছিল সেটা ছিল ইংরেজ সরকারের বিরুদ্ধে। তবে হ্যাঁ, এই আন্দোলনের বিষয়বস্তু সার্বিক কিন্তু ছিল না। সার্বিক মানে বোঝো, জনসাধারণমূলক ছিল না, বা এরকম কোনো লোকের জন্য এরকম ছিল না। শুধুমাত্র ওরা চাইছিল, এক কথা ওহাবিরা অর্থাৎ মীর নিসার আলী শুধুমাত্র চাইছিল যে তাদের যে ধর্মমত, এক কথায় ইসলাম ধর্মমত, সেই ইসলাম ধর্মমত যাতে চারদিকে ছড়িয়ে পড়ুক, এটাই কিন্তু অ্যাকচুয়াল উদ্দেশ্য ছিল মীর নিসার আলীর। মীর নিসার আলী বাংলা যখন ছিল তখন নিয়ম করলো কৃষকদের যে সমস্ত মুসলিম সম্প্রদায়ের লোকজন আছে তাদেরকে দাড়ি রাখা বাধ্যতামূলক, দাড়ি রাখতেই হবে। মানে দাড়ি মানে হলো এটা তিতুমিরের লোক, এরকম কিন্তু একটা পরিচয় বহন করতে শুরু করলো। তিনি বলে দিলেন যে হ্যাঁ, আমার ধর্মমত পালন করতে গেলে দাড়ি রাখতে হবে বাধ্যতামূলক। তিনি আরও বলেছিলেন যে পীরদের মানার কোনো প্রয়োজন নেই, ইসলাম যেটুকু নীতি বলেছে, ইসলাম যেটুকু নীতি আমাদের গ্রহণ করতে বলেছে সেটুকু মেনে নিয়ে চললেই যথেষ্ট, কোনো দরকার নেই, জাতিগত বিভেদ কোনো কিছু দরকার নেই।
তবে আবার জাতিগত বিভাগ দরকার নেই ঠিকই, বাট এই আন্দোলনটা কিন্তু ছিল পুরোপুরি জাতিগত। কারণ এখানে কিন্তু শুধুমাত্র মুসলিমদেরই স্বার্থের কথা ভাবা হয়েছিল, অন্য কোনো সম্প্রদায়ের কথা ভাবা হয়নি, তাই না? এই যে তিতুমিরের নেতৃত্বে যে ওহাবি আন্দোলন ছিল, শুধুমাত্র মুসলিমদের কথা ভাবা হয়েছিল। তার তো ফলস্বরূপ অনেক আন্দোলন দেখা দেয়। শেষ পর্যন্ত তিতুমির যখন সমস্ত কৃষকদের বাধ্য করলো দাড়ি রাখতে, তখন কৃষকরা কিন্তু ইংরেজ সরকার যে সময় ছিল, লর্ড উইলিয়াম বেন্টিং, বুঝতে পারলা, লর্ড উইলিয়াম বেন্টিংকে কিন্তু তোমার এই কৃষকরা গিয়ে, জমিদাররা গিয়ে, নীলকররা গিয়ে বলল যে তিতুমির এইভাবে আমাদের বাধ্য করছে দাড়ি রাখতে, কি করা যায়? তখন যখন জানতে পারলো তিতুমির যে হ্যাঁ তার সম্বন্ধে নালিশ ব্রিটিশ সরকারকে কৃষকরা দিয়েছে, তখন কিন্তু তিনি গোপনে সেই ব্রিটিশ সরকারদের ভারতে তাড়ার জন্য বাঁশের কেল্লা তৈরি করলো। বারাসাতের নারকেল বেড়িয়া, বুঝতে পারলা, নারকেল বেড়িয়া গ্রামে বাঁশের কেল্লা তৈরি করলো। বাঁশের কেল্লাতে কি কি ছিল? যুদ্ধের সাজ সরঞ্জাম সমস্ত কিছু ছিল, যাতে ইংরেজরা যদি আক্রমণ করতে আসে যাতে তাদের মোকাবিলা করতে পারে। কিন্তু শেষ পর্যন্ত কিন্তু তিতুমির সাকসেস হতে পারেনি। কেন? কারণ সেখানে কি হয়, যখন কৃষকরা সরকারকে গিয়ে সমস্ত ব্যাপার জানালো, তখন সরকার বিশাল একটা সৈন্যদল পাঠালো তিতুমিরকে এ করার জন্য। সেই সৈন্যদল এসেই কিন্তু পুরোপুরি দুর্গটাকে ঘিরে নেয় এবং সেই দুর্গটাকে ঘিরে নেয় এবং কিছুক্ষণের মধ্যেই কিন্তু তাদের মধ্যে ঝামেলা শুরু হয়। সেখানে ছিল একদিকে তিতুমিরের সৈন্যদল, আর অন্যদিকে ছিল কিন্তু ইংরেজ বাহিনী। শেষ পর্যন্ত ইংরেজ বাহিনীর কাছে পরাজিত হয়ে এখানেই কিন্তু তিতুমির মারা যায়, বুঝতে পারলা? তো এই ছিল কিন্তু তোমার তিতুমিরের নেতৃত্বে বারাসাতের ওহাবি আন্দোলন। তাহলে ওহাবি আন্দোলনের নেতার নাম কি বাংলার? তিতুমির বা মীর নিসার আলী। যদি বলা হয় ভারতের ওহাবি আন্দোলনের জনক কাকে বলা হয়? স্যার সৈয়দ আহমেদ খানকে, বুঝতে পারলা? তোমরা কনফিউশনের মধ্যে পড়ে যাবা। তবে মনে রাখবা, বাংলার যদি কোশ্চেন থাকে যে বাংলার কে জনক, তাহলে বলবা তিতুমির বা মীর নিসার আলী। আর যদি থাকে ভারতের ক্ষেত্রে, তাহলে কিন্তু স্যার সৈয়দ আহমেদ খান বলবা। ওয়ালিউল্লাহ অ্যাকচুয়াল প্রতিষ্ঠাতা যদিও, কিন্তু স্যার সৈয়দ আহমেদ খান এতটা সুদক্ষ কৌশলের সাথে এই আন্দোলনটা পরিচালনা করেছিলেন যে বলা অগ্রগণ্য। তিনি সর্বদা চেয়েছেন যে নিজ জাতিকে উন্নতির পথে নিয়ে যেতে। ইংরেজদেরও তিনিও চাইতেন যে হ্যাঁ ভারত থেকে ইংরেজদের তাড়িয়ে দেওয়া হোক, বাট খুব কৌশলের সাথে সেটা পরিচালনা করেছিলেন সেই আন্দোলনটাকে। এই হলো স্যার সৈয়দ আহমেদ। এই জন্য ভারতের ওহাবি আন্দোলনের জনক কিন্তু বলা হয় স্যার সৈয়দ আহমেদ খানকে। বোঝা গেল? তাহলে এই ছিল তোমার তিতুমিরের নেতৃত্বে ওহাবি আন্দোলন। এবার আমরা জানবো যে এত ভালো একটা আন্দোলন, তাই না? কারণ কোনো একটা জাতির উন্নতির জন্য, ইসলাম ধর্ম উন্নতির জন্য যে আন্দোলনটা করেছিল, বাট কি কারণে ব্যর্থ হলো? তো ব্যর্থতার কারণগুলো জেনে রাখো। ফার্স্ট কারণ হলো উপজাতিদের বিরোধিতা। মানে তিতুমির যে আন্দোলনটা করেছিল বা যে ওহাবি আন্দোলনের সূচনা করেছিল তিতুমির বাংলায়, সেই ক্ষেত্রে কিন্তু শুধুমাত্র একটি সম্প্রদায়কে ভেবেই কিন্তু করেছিল শেষ পর্যন্ত। যদিও এই আন্দোলনটা শেষ পর্যন্ত রাজনৈতিক আন্দোলনে পরিণত হয়, তবুও ফার্স্ট টার্গেট কিন্তু ওদের ছিল ইসলাম ধর্ম উন্নতি সাধন করা। সেক্ষেত্রে কিন্তু কোনো উপজাতি সম্প্রদায়ের কথা শোনা হয়নি, তারা নিজের ধর্মমত নিয়েই ব্যস্ত ছিলেন। উপজাতি সম্প্রদায়ের কথা ভাবা হয়নি, উপজাতি সম্প্রদায়ের কোনটা ভালো হবে খারাপ হবে কিছুই তারা ভাবেনি। এই জন্য কিন্তু উপজাতি সম্প্রদায়ের লোকজন, সাঁওতাল থেকে শুরু করে বিভিন্ন রকম সম্প্রদায়ের লোকজন কিন্তু সেই সময় বিদ্রোহের রাস্তায় নামে। এমনকি তার সাথে জমিদার নীলকররাও কিন্তু ছিল, বুঝতে পারলাম? এই জন্য কিন্তু এই ওহাবি আন্দোলন ব্যর্থ হয়ে যায়। এটা একটা। দ্বিতীয় কারণ আমরা জানছি হিন্দুদের অসহযোগিতা। কেন অসহযোগিতা হবে না বলো? কারণ এই আন্দোলনটা পুরোপুরি ছিল কিন্তু মুসলিম শাসিত আন্দোলন। এক কথায় শুধুমাত্র মুসলিমদের কথাই শোনা হয়েছিল, মুসলিমদের কথাই ভাবা হয়েছিল, হিন্দুদের কোনো কথা ভাবা হয়নি। কারণ এই আন্দোলনটা প্রথম দিক থেকে যদি রাজনৈতিক আন্দোলন থাকতো, তাহলে কিন্তু এতটা অসহযোগিতার শিকার হতে পারতো না। যেহেতু এটা ধর্মীয় আন্দোলনে পরিণত হয়েছিল প্রথমবারই, এই জন্য কিন্তু বেশিরভাগ সহযোগিতা কিন্তু পায়নি। কারা পায়নি? এই ওহাবিরা। কারণ এই আন্দোলনটা ছিল ধর্মীয় আন্দোলন। বোঝা গেল? তাহলে এই কারণে একটা প্রথম পয়েন্ট আমরা কি পেলাম? উপজাতিদের বিরোধিতা। দ্বিতীয় পয়েন্ট আমরা জানলাম হিন্দুদের অসহযোগিতা। আশা করি দেখতে পাচ্ছ। প্রথম পয়েন্ট উপজাতি বিরোধিতা, সেকেন্ড পয়েন্ট হলো হিন্দুদের অসহযোগিতা। আর এবার দেখো সুযোগ্য নেতৃত্বের অভাব। দেখো
তুমি যদি উন্নত হও তার মানে এই না যে তোমার পাশের সমস্ত লোকজনও উন্নত। তুমি ভালো ভাবছো বলে যে চারপাশের লোকজন তোমাকে নিয়ে ভালো ভাবছে এরকম কোনো ব্যাপার না, তাই না? ঠিক তেমনি এই তিতুমিরের নেতৃত্বে কি হয়েছিল, তিতুমির ছিল সুদক্ষ, তবে হ্যাঁ তার যে সেনাপতিরা ছিল, তার যে প্রধানমন্ত্রী ছিল, তারা কিন্তু অতটা সুদক্ষ ছিল না। তিনি অনেক কাউকে নিজের পদের পর স্থান দিয়েছিলেন, কেন? যাতে সবাই মিলে সহযোগিতা করে ভালোভাবে। তবে হ্যাঁ সুদক্ষ ছিল তার একটা প্রমাণ পাওয়া যায়, কিভাবে বলতো? কারণ তিতুমির একাই বাংলায় যেভাবে ওহাবি আন্দোলন ছড়িয়ে দিয়েছিল সেটা কিন্তু কোনো শাসক প্রায় পারেনি, তাই না? একা শাসক হিসেবে এত সুদক্ষ পরিচালনার সাথে যে আন্দোলনটা পরিচালনা বা আন্দোলনটা পুরোপুরি এগিয়ে নিয়ে যাওয়া, এটা কিন্তু তিতুমিরের দ্বারাই সম্ভব হয়েছিল। তবে হ্যাঁ তার যে কর্মচারীগণ ছিল সেটা কিন্তু অতটা যোগ্য ছিল না। কর্মচারীরা কিন্তু অতটা যোগ্যতা সম্পন্ন ছিল না। তার জন্যই কিন্তু এই আন্দোলনটা খুব কম সময়ের মধ্যেই স্থিমিত হয়ে যায়, বুঝতে পারলা? আজ যে বারাসাত বিদ্রোহ, তিতুমিরের নেতৃত্বে যে বাঁশের কেল্লা ধ্বংস করা হয়েছিল, আজ যদি সেনাপতিগুলো বা প্রধানমন্ত্রীগুলো যদি সুদক্ষ থাকতো তাহলে যেভাবে হোক হয়তো তিতুমির বেঁচে যেত, তাই না? হয়তো সেখানে মারা যেতে হতো না তাকে, যতই সৈন্যবাহিনী আসুক। আচ্ছা, তো এই হলো সুযোগ্য নেতৃত্বের অভাব। এবার আমরা জানব রসদের যোগানের অভাব। রসদের যোগানের অভাব মানে কোনটা বলতো? এই বাংলার কিছু কিছু অঞ্চল, বাংলার যে কিছু কিছু অঞ্চল ছিল, এক কথায় তিতুমিরের নেতৃত্বে কেন্দ্রশাসিত অঞ্চল ধরে নাও, বা তিতুমিরের নেতৃত্বে পরিচালিত অঞ্চল, এই অঞ্চলগুলোর লোকজন কিন্তু তোমার ভারতের কিছু কিছু বাণিজ্য ঘাঁটির উপর নির্ভরশীল ছিল, শুধুমাত্র রসদ সরবরাহের জন্য। শুধুমাত্র রসদ সরবরাহের জন্যই কিন্তু তোমার নির্ভরশীল ছিল। সেক্ষেত্রে কি হয় যে তারা হালকা হলেও কিন্তু তোমার ভারতকে অতটা আঘাত দিতে পারেনি, বা ভারতের যে অতটা ইন্টারফেয়ার করবে বা ভারতের লোকজন যে তাকে সাপোর্ট করবে এরকম কিন্তু চিন্তাধারার কেউ ছিল না। এই জন্য কিন্তু খুব কম সময়ের মধ্যে এই তিতুমিরের নেতৃত্বে যে ওয়াহাবি আন্দোলন সেটার বিমোচন ঘটে বা বিলুপ্ত ঘটে। মানে এই আন্দোলনটা এখানেই ব্যর্থ হয়ে যায়। কারণ তোমার বললাম যে ভারতের সে সময় তো ব্রিটিশ সরকার ছিল, এই ব্রিটিশ সরকারকে এই জন্য বেশি চাপ দিতে পারছিল না, কেন? কারণ ব্রিটিশ সরকারের উপরেই কিন্তু অনেকটা নির্ভরশীল ছিল এরা। তিতুমির চেয়েছিলেন গোপনে কিছু করতে, কিন্তু শেষ পর্যন্ত কৃষকদের দ্বারাই তো তোমার ইংরেজরা জেনে গেল না। পরে যখন ইংরেজরা জেনে গেল যে হ্যাঁ তিতুমির সবাইকে ইসলাম ধর্মে দীক্ষিত করছে, তখন তো ব্যাপারটা দেখা গেল, এই এত বড় আন্দোলন করতে হলো। এই জন্যই তো নাকি প্রথম দিকে কিন্তু তিতুমির জানায়নি, প্রথম দিকে তিতুমির কোনো সরকারকে কোনো কিছু জানায়নি, গোপনে কিন্তু এগুলো শুরু করেছিলেন। কিন্তু পরবর্তীকালে কৃষকদের দ্বারাই কিন্তু সব কিছু জানাজানি হয়ে যায়। কেন জানেনি কি তিতুমির? কারণ তিতুমির অনেকটা ডিপেন্ড করছিল সেই ভারতের কিছু কিছু রসদ সরবরাহের উপর বা রসদ যোগানের উপর। তাদের ব্যবসা বাণিজ্য চলতে কিন্তু সেই রসদের উপর নির্ভর করে। সেক্ষেত্রে কিন্তু ব্রিটিশ সরকারের অতটা ওরা চাপ দেয়নি, কিন্তু শেষ পর্যন্ত কৃষকদের কারণেই কিন্তু, নীলকরদের কারণেই কিন্তু তারা ওহাবি আন্দোলন বিলুপ্তির মুখে পড়ে। বোঝা গেল? তাহলে এটা একটা পয়েন্ট। এবার আমরা জানবো চরম দমন পীড়নমূলক নীতি। দেখো দমন পীড়নমূলক নীতি মানে কি বলতো? এই আন্দোলনের একটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হলো এটা, যে এখানে শুধুমাত্র মুসলিম সম্প্রদায়ের লোকজন তিতুমিরের পাশে থেকেছিল। কারণ সাপোজ ভাবে আন্দোলনটা ছিল যেহেতু ধর্মীয় আন্দোলন, যদিও পরে রাজনৈতিক আন্দোলন রূপান্তরিত হয়, সেক্ষেত্রে শুধুমাত্র মুসলিম সম্প্রদায়ের লোকজনই কিন্তু তিতুমিরের পাশে ছিল। অন্যদিকে ছিল হিন্দু সম্প্রদায়, অন্যান্য সম্প্রদায়ের লোকজন, আর তার সাথে ছিল জমিদার, মহাজন ও ইংরেজ সরকার। শেষ পর্যন্ত এমন শুরু করলো যে যখন জানতে পারলো যে তিতুমির ইসলাম ধর্ম প্রচার করছে, ইসলাম ধর্মের নীতিগুলোকে মান্য করতে বলছে, তখন কিন্তু চারদিকে পাহারা লাগিয়ে দিল। এদিকে কৃষকরাও, হিন্দু যে সমস্ত কৃষক ছিল তারাও তিতুমিরের সমালোচনা শুরু করলো, সাহায্যে গেল না। তবে হ্যাঁ কিছু কিছু হিন্দু যদিও তিতুমিরের সহায়তা করেছিল, তবে বেশিরভাগটাই কিন্তু তোমার তিতুমির থেকে দূরে চলে যায়। এদিকে শুধুমাত্র তিতুমিরের হাতে ছিল ইসলাম ধর্মে দীক্ষিত কিছু লোকজন, অন্যদিকে কিন্তু ছিল তোমার বিশাল হিন্দুদের বাহিনী, আর তার পাশাপাশি ছিল কে? ইংরেজ সরকার এবং জমিদার ও নীলকর। কারণ এই জমিদার নীলকরদের মধ্যে একটা নাম সর্বাপেক্ষা উল্লেখযোগ্য, সেটার নাম হল কৃষ্ণদেব রায়। এই কৃষ্ণদেব রায় সর্বপ্রথম সরকারকে দস্তখত দেয় কার ব্যাপারে? এই তিতুমিরের ব্যাপারে। সরকার কিন্তু কৃষ্ণদেব রায়ের কথাই কিন্তু অনেকটাই সাড়া দিয়েছিল, বুঝতে পারলা? তো একটার সাথে একটা ঘটনা কিন্তু জড়িত। তাহলে বুঝতে পারলা দমন পীড়নমূলক নীতি কোনটা? দমন পীড়নমূলক নীতি হলো এটা, যে সেই সময়
যখন মানে প্রথম দিকে যখন আন্দোলনটা শুরু হয়েছিল তিতুমিরের সাথে ইংরেজ সরকারের, সে সময় কিন্তু হিন্দু মুসলিম উভয় সম্প্রদায়ের লোকজনই কিন্তু সেই আন্দোলনে ছিল। কিন্তু ইংরেজ সরকার ভাবলো যে না, এই আন্দোলনটাকে যদি আমাকে স্থিমিত করে দিতে হয় বা থামিয়ে দিতে হয়, তাহলে কি করতে হবে, এদের মধ্যে যে বিভেদ নীতি সেটা তৈরি করতে হবে। হিন্দু মুসলিমদের মধ্যে একটা বিভেদ নীতি তৈরি করতে হবে, বুঝিয়ে দিতে হবে যে এটা হলো ইসলামের আন্দোলন, এটা মুসলিমদের আন্দোলন, হিন্দুদের কোনো প্রয়োজন নেই। এইভাবে কিন্তু মিডিলে মধ্য থেকে কিন্তু তাদের মধ্যে বিষ লাগিয়ে দিল, যার ফলস্বরূপ কিন্তু হিন্দুরা মুসলিমদের পাশ থেকে বা ওহাবিদের পাশ থেকে কিন্তু সরে গেল এবং পরবর্তীকালে কিন্তু এই ওহাবি আন্দোলন ব্যর্থতায় পর্যবসিত হলো। এই হলো তিতুমিরের নেতৃত্বে ওহাবি আন্দোলন এবং তার ব্যর্থতার কারণ। তাহলে কি কি জানলাম আমরা? এই ওহাবি আন্দোলনের নেতৃত্ব দিয়েছিল বাংলায় কে? মীর নিসার আলী বা তিতুমির। 1822 থেকে 31 পর্যন্ত এই আন্দোলনটা চলে মেইনলি। হ্যাঁ, আর যদি বলি ভারতে ওহাবি আন্দোলনের জনক কাকে বলা হয়? স্যার সৈয়দ আহমেদ খানকে। যদি বলি যে আরবে কার নাম অনুযায়ী তোমার ওহাবি আন্দোলন নামকরণ হয়েছে, তাহলে আব্দুল ওয়াহাবের নাম অনুযায়ী। বুঝতে পারলা? এই আব্দুল ওয়াহাব প্রথম চেয়েছিলেন যে ইসলাম ধর্মে প্রবর্তিত যে সমস্ত নীতি আছে কোরআনে, সেই নীতি অনুযায়ী দেশকে পরিচালনা করতে। তারই ফলস্বরূপ, তারই অনুপ্রেরণায় অনুপ্রাণিত হয়ে এই মীর নিসার আলী বাংলায় ওয়াহাবি আন্দোলনের সূচনা করে। বুঝতে পারলা? তো এই গেল আজকের টপিক। এরপর আবার আরেকটা বিষয় নিয়ে আলোচনা হবে। ভালো থাকো, সুস্থ থাকো।